অনেক সুন্দর করে মারবে ওরা। দেখাই যাক। তবে এবার যদি ওরা মার খায় আর তোমাকে যদি আমার হাতের কাছে পাই তাহলে কিসের বদলে অন্য কিছু হয়ে যাবে। ওই, তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ শুনবি নাকি মারবি ওকে? ওরা মারতে আসে আকাশকে। এদিকে আকাশও কম না, ওদের ইচ্ছে পরিমাণে মারে, কিন্তু নিজেও মার খায়। কারণ লাঠির ভারী বলে কথা, একটু তো ব্যথা পাবে, তাই ওদেরও মেরেছে আর ব্যথা কিছুটা হলেও কষ্ট পাচ্ছে। ওরা কয়েকজন মার খেয়ে চলে গেল। এদিকে আকাশ নিজেও ভার্সিটির গেটের সামনে শুয়ে আছে, কারণ অনেক ব্যথা পেয়েছে আকাশ, তাই। এদিকে ইরা চলে গেল। অন্যদিকে আকাশ হসপিটালে ভর্তি। সুস্থ হওয়ার পর ডাক্তার আসলো। এখন কেমন লাগছে? জি ভালো। নার্স, এই ছেলেটির বিল কত হয়েছে? ডক্টর, আমার কাছে তো টাকা নেই, আমি সামান্য ম্যাসে থাকি, কোনো রকম দিন কেটে যায় আমার। তা তোমাকে মারলো কেন? এরপর আকাশ ডাক্তারকে কিছু ঘটনা বলতে থাকে। উনি সবটা শুনে, থাক বাবা, এমনিতে অনেক কষ্টে আছে, তুমি এবার যেতে পারো। তবে ডক্টর আঙ্কেল, আপনার এই ঋণ দেখবেন আমি একদিন না একদিন ঠিকই শোধ করব। ঠিক আছে, আজকে তাহলে এসো। আকাশ চলে আসে। এদিকে 5 দিন পর আকাশের চাকরিতে জয়েন হওয়ার কথা, তাই আকাশ ভার্সিটিতে এসেছে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে, কারণ যাতে করে আকাশ সুবিধা মতো যে কোনো পরীক্ষা দিতে পারে। ওনার সাথে কথা বলা শেষ করে চলে আসতে যাবে, আবারও দেখা হয় ইরার সাথে। এত তাড়াতাড়ি ভালো হয়ে গেলি? কেন, খারাপ লেগেছে কি তোমার? তুই আমার সাথে যা করছিস সেই হিসেবে তোর শাস্তি কম হয়ে গেল। আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলার ছিল। কি কথা? আমাকে একবার জড়িয়ে ধরবেন? কেন? আমি চলে যাচ্ছি, কবে ফিরবো জানি না, তাই ভাবছি যাওয়ার আগে একবার বুকে তো জড়িয়ে নেন। এই যে, ও কি আপনার বউ লাগে যে জড়িয়ে ধরে কাছে যেতে চাইছেন? বিয়ের পর তো এমনিতেই বউ হবে। ইস রে, তোর মতো একটা কৃষকের ছেলেকে বিয়ে করতে আমার বই গিয়েছে। এখন সামনে থেকে সর। শেষ ইচ্ছেটা পূরণ করলেন না? ওই, তুই সরবি নয়তো। নয়তো কি? নদী চল তো। এদিকে ইরা নদীকে নিয়ে আকাশের সামনে দিয়ে যাবে, অমনি নদীর পায়ের সাথে বাড়ি খেয়ে আকাশ উপরে পড়ে যায়। ওরা দুজনেই এখন মাটিতে শুয়ে আছে, আকাশ নিচে আর ইরা উপরে। দেখলেন তো, আল্লাহ চাই, সেজন্য আমার ইচ্ছেটা পূরণ করেছে। তোর ইচ্ছের গুষ্টি কিলাই। ইরা আকাশের গায়ের উপর থেকে উঠে নদীকে নিয়ে চলে গেল। এদিকে আকাশ গ্রামে আসে ওর বাবা মায়ের সাথে দেখা করার জন্য। আজকেও ওর বাবা খেতে কাজ করছে। আব্বু, আমি চাকরিতে জয়েন্ট হলে তোমাকে কিন্তু এই কৃষিকাজ ছেড়ে দিতে হবে। তাহলে খাবো কি আমরা? আমি তো বেতন পাবো, তখন টাকা পাঠিয়ে দিব। তাহলে আমাদের এতগুলো ক্ষেত কে সামলাবে? কাউকে দিয়ে দাও, তাহলেই তো হয়। সে জমিতে চাষ করবে আর ফসল যা পাবে আমাদের কিছু দিবে, বাকিটা সে রেখে দিবে। ঠিক আছে, তাহলে এইবার করে আর করব না। এখন তাহলে ঘরে চলো, কথা আছে। আমি রাতে আবার ফিরে যাব। তুই যা, আমার 10 মিনিট লাগবে। আকাশ চলে আসে বাড়িতে। এদিকে আকাশের আব্বু আসলে ওনাকে সবকিছু বলে। উনি সবটা শুনে অনেক খুশি হন। ওই দিন রাতে আকাশ বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় এসে নিজের ব্যাগ গুছিয়ে কাগজপত্র নিয়ে চলে আসে আর্মি ক্যাম্পে। এখন থেকে ওদের বিভিন্ন জেলায় পাঠানো হবে। ওখানে আকাশকে রেখে দেয় ঢাকায়। ওইদিকে আকাশ ওখানে আরো ট্রেনিং নিতে থাকে। একে একে আকাশ ট্রেনিং নিতে থাকে। আকাশের ট্রেনিং দেখে ওখানকার বড় বড় অফিসার অনেক খুশি হন, কেননা প্রতিটা ট্রেনিং আকাশ অনেক ভালোভাবেই করছিল। কেননা আকাশকে অনেক ভয়ঙ্কর মিশনের জন্য তৈরি করা হচ্ছে। আকাশের সবগুলো ট্রেনিং অনেক ভালোভাবে শেষ হয়। অন্যদিকে এরা ওর বাবার সাথে কথা বলছে। আব্বু, তুমি সারা দিন এই ডিউটিতে থাকো, আমাকে একটু সময় দাও না তুমি? কে বলেছে আমি সময় দেই না? এই যে তুমি কখন আসো আর কখন যাও, তার কি কোনো সময় আছে? কি করব, অনেক কাজ। তবে জানিস কি, একটা ছেলেকে আমার অনেক ভালো লেগেছে। মানে? আরে তুই বিশ্বাস করতে পারবি না, এত ভালো ছেলেটি, ওকে অনেক ভালো কাজে লাগানো যাবে। তা না হয় বুঝলাম, কিন্তু তুমি এইসব কথা আমাকে কেন বলছো? ওই ছেলেটাকে যদি... একদম মুখ বন্ধ করে রাখো, কোনো কথাই বলবে না তুমি। এদিকে পরের দিন সকালে আকাশকে একটা মিশনে পাঠানো হবে। তার জন্য বড় অফিসার আসে আকাশের সামনে। সত্যি আকাশ, তুমি অনেক ভালোভাবে তোমার ট্রেনিং পূরণ করেছো। তোমাকে অনেক ভয়ঙ্কর মিশনে যেতে হবে এখন। স্যার, আমি সর্বদা দেশের জন্য প্রস্তুত। কি করতে হবে বলেন আমাকে। তোমাকে এখন একটা মিশনে যেতে হবে। মিশনে তোমার সাথে আরো 10 জন যাবে, তাই তুমি ওদের লিড করবে। ওখানে সাবধানে কাজ করবে, কোনো প্রকার ভুল যেন না হয়। সব ধরনের অস্ত্র নিয়ে যাবে। তাই হবে স্যার। চিন্তা করো না, এই অপারেশন শেষ করে আসতে পারলে তোমাকে প্রমোশন দেওয়া হবে, তাই এইভাবে কাজটা করবে। স্যার, আমি প্রমোশনের জন্য নয়, দেশের জন্য কাজটা করব। তোমার থেকে এই কথাটাই আমি আশা করেছিলাম। তাহলে তোমরা তৈরি হয়ে নাও। ওই দিন আকাশ ওর টিমের লোকজনকে নিয়ে বেরিয়ে পড়ে, তাও রাতের আধারে। ওরা সবাই নিজেদের মতো করে সবকিছু নিয়ে নেয়। 1 ঘন্টা পর ওদের একটা জঙ্গলের কাছে নামিয়ে দেওয়া হয়। ওরা ভেতরে হাঁটতে থাকে। ওদের সবার কাছে 3 দিনের খাবার দেওয়া আছে। সবাই যে যার ব্যাগ বহন করে নিয়ে যাচ্ছে। 1 ঘন্টা হাঁটার পর ওরা একজন লোককে দেখতে পায়।
একটা গাছের মধ্যে ছোট কুটির করে বসে আছে। সবাই সাবধান হয়ে যাও, হলোগ্রাম অন করে নাও যাতে করে তোমরা মানুষের অস্তিত্ব খুব সহজেই বুঝতেই পারবে। এতে করে ওরা দূর পর্যন্ত তাকিয়ে দেখে এই একটা লোক ছাড়া কোনো মানুষকে দেখতে পাচ্ছে না, তাই খুব সাবধানের সাথে ওই লোকটাকে ওরা মেরে ফেলে। তোমরা আগে যাও, তবে সাবধানে যাবে। ল্যান্ডমাইনও কিন্তু থাকতে পারে, পরে একজনের জন্য সবার প্রাণ যেতে পারে। তাই কয়েকজন ল্যান্ডমাইন সেটিং করে রাখো আর কয়েকজন মানুষের অস্তিত্ব দিয়ে রাখো যাতে করে বিপদ দেখলেই সবাই সবাইকে অ্যালার্ট করে দিতে পারো। তোমরা আগে যাও, আমি এই লোকটাকে সার্চ করে দেখি কিছু পাই কিনা। ওরা আগে যেতে থাকে, এদিকে আকাশ লোকটাকে চেক করে দেখে ওর শরীরে ক্যামেরা লাগানো আছে। তবে আকাশের মুখ ঢাকা ছিল বলে তেমন একটা সমস্যা হয়নি। আকাশ তাড়াতাড়ি করে ক্যামেরা খুলে নেয়, এরপর বাকি পথ হাঁটা ধরে। ধীরে ধীরে ওরা হাঁটতে থাকে। যতই সামনে যাচ্ছে ততই বিপদ ওদের কাছে ধেয়ে আসছে, কেননা এ এলাকায় অনেক বিপদ। ওদের এই বাড়িটা শেষ করে আবার সামনে যেতে হবে, তাই বাড়িটা তাড়াতাড়ি করে চারপাশ থেকে আক্রমণ করতে থাকে। ভেতরে ওরা সবাই ঢুকে যায়, শুধু দুজন আর্মি অফিসার বাইরে স্নাইপার হাতে নিয়ে শুয়ে আছে। লেনদেন কাজ হবে, যারা বাইরে দিয়ে ফালাতে যাবে তাদের মেরে ফেলবে। ঠিক আছে স্যার, আমরা নিজেদের পজিশন নিয়ে নিই। এইদিকে রাত পার হয়ে যাচ্ছে। আকাশের মিশন এখনো শেষ হয়নি, কারণ এখানে অনেক গোপন দরজা আছে যা খুলতে ওদের প্রয়োজনীয় সরঞ্জাম শেষ হয়ে যাওয়ার পথে। তাই আকাশ হেডকোয়ার্টারে কল দেয়। স্যার, আমাদের তো এখানেই পর্যাপ্ত পরিমাণে বোম যা ছিল সব প্রায় শেষ হওয়ার পথে, এখন আমার আরও সরঞ্জাম লাগবে। কিন্তু তোমাদের তো পর্যাপ্ত পরিমাণে সবকিছু দেওয়া হয়েছে। জি স্যার, এখানে যে বাড়িটায় হামলা করেছি ওখানে 25 জন লোককে মেরে ফেলেছি, আর কোনো লোক বাকি নেই। কিন্তু কিন্তু কি আকাশ? এখানে অনেক গোপন দরজা আছে, ওইগুলো ব্লাস্ট করতে গিয়ে অনেক বোম খরচ হয়ে যায়। ঠিক আছে, আমি তোমাদের জন্য বোম আর কিছু গুলিও পাঠিয়ে দিব। গুলি লাগবে না, এখানে আমরা অনেক গুলি পেয়েছি, এতেই হয়ে যাবে আমাদের। তাহলে লোকেশন পাঠিয়ে দাও, আমি এক্ষুনি হেলিকপ্টার লোড করে দিচ্ছি। এরপর আকাশ লোকেশন পাঠিয়ে। ওইদিকে ওরা এই ঘরের সব দরজা ভালো করে খুঁজে অনেক কিছুই পেল যা ওদের কাজে লাগবে। সকালবেলা ওরা বসে আছে, কেননা বোম আসলে ওরা সামনে এগোতে থাকবে। তার আগে ওরা নিজেদের সাথে করে আনা খাবার খেতে থাকে। খাবার শেষ করে ওরা সামনে এগোতে থাকে। তখনই আকাশ কল দেয় আবার ওই অফিসে। স্যার, আমরা হেলিকপ্টারে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, তাই আমি সামনে এগোচ্ছি। আপনি আমার লাইভ লোকেশন ওদেরকে দিয়ে দিন যাতে করে ওরা আবার প্রতি মিনিটের লোকেশন ওদের কাছে থাকে। ঠিক আছে আকাশ, তাই হবে। অফিসার, আমরা সামনের দিকে এগোতে থাকি, সময় মতো সব কিছু চলে আসবে, তাই টেনশনের কোনো কারণ নেই। তবে তোমরা সাবধানে থাকবে, কারণ কোনো দিক থেকে আক্রমণ করে বসবে বুঝতে পারবে না। আমি আগে হলোগ্রাম দেখে নাও কতদূর পর্যন্ত কোনো মানুষ নেই। ওরা হোলোগ্রাম দেখে বুঝতে পারলো সবকিছু ঠিকই আছে, তাই ওরা সামনে এগোতে থাকে। এদিকে সকাল থেকে হাঁটতে থাকে ওরা। দুপুর হয়ে গেল এখন। ওই সময় একটা হেলিকপ্টার আসে। স্যার, এই তো চলে এসেছে হেলিকপ্টার। আগে চুপ করে লুকিয়ে থাকো। কেন স্যার, কি হয়েছে? শিওর না হলে সিগন্যাল দিবে না। এটা যদি দুশ্মনের হেলিকপ্টার হয় তাহলে কেউই বেঁচে থাকতে পারবো না। তোমরা রকেট রেডি করো, আমি বলে রকেট ওদের দিকে ছড়ে মারবে, বুঝতে পেরেছো? ওরা আকাশের কথায় মাথা নাড়ালো এবং রকেট রেডি করলো। অন্যদিকে আকাশ দূরবীন দিয়ে দেখতে থাকে ওদের হেলিকপ্টার কিনা। আকাশ চেক করতে থাকে। তখন আকাশের নজর পড়লো পাইলটের উপরে, কেননা হেলিকপ্টার বাংলাদেশের হলেও পাইলটের গায়ের পোশাক অন্যরকম। তাই রকেটকে উড়িয়ে দাও। আকাশের কথায় ওরা রকেট মেরে প্লেনটা উড়িয়ে দেয়। বুঝতে পারলে তো আগে শিওর হবে, তারপর বাকি কাজ করবে। এদিকে ওরা আবারও হাঁটতে থাকে। কিছুক্ষণ পর ওরা আবারও একটা হেলিকপ্টার দেখতে পায়। আকাশ আবারও সবকিছু যাচাই করে। এবার সবকিছু ঠিক থাকায় রঙিন রঙের ধোঁয়া ছাড়ে। এতে করে পাইলট ধোঁয়া দেখতে পায় এবং দড়ির সাহায্যে একটা ব্যাগ নিচে নামায়। ব্যাগ পেয়ে গেলে পাইলট চলে যায়। তোমরা সবাই নিজেদের কাজে বোমা নিয়ে যাও। তখন একজন অফিসার বলে, স্যার, আমরা তো হামলা করার আগেও বোম নিজেদের কাছে রেখে দিতে পারবো। আমরা হামলা করতে যাচ্ছি, যদি ওরা আমাদের উপর উল্টো হামলা করে তখন বোম সাথে নেওয়ার সময় পাবে না। বুঝতে পারছি স্যার। ওরা নিজেদের কাছে সবকিছু নিয়ে নেয়, কেননা ভুল করলে ওদেরই বিপদ হতে পারে। বিকেল গড়িয়ে এলো। ওরা সামনে এগোতে থাকে। এদিকে কিছু দূর গিয়ে ওরা একটা ছোট কুটির দেখতে পায়। ওই কুটিরের পাশে যায়। কুটিরের ওখানে গিয়ে ওরা অন্য কিছু দেখতে পাচ্ছে না। তখন ওরা ওখানে একটা বাটন দেখতে পেল। তাই বাটন চাপ দিতে পাথর একটা সরে গেল। এজন্য ওরা অনেক আশ্চর্য হয়ে যায়। তাই একজন অফিসারকে এখানে থাকতে বলে। অফিসার, তোমাদের মধ্যে একজন এখানে আশেপাশে লুকিয়ে থাকবে, আমি কয়েকজন অফিসারকে নিয়ে ভিতরে যাব। যখন আমি সিগন্যাল দিব তুমি বাটন চাপ দিয়ে দরজা খুলে দিও। ঠিক আছে স্যার, তাই করব। কিন্তু স্যার, রাস্তা যখন পেয়ে গিয়েছি তাহলে ভিতরে আগে রকেট পাঠিয়ে দেই, তাহলে সব ধ্বংস হয়ে যাবে। আগে ভিতরের পরিস্থিতি বুঝতে পারি, তারপর না হয় দেখা যাবে। আপনার যা ভালো মনে হয়। তাহলে চলো তোমরা। আকাশ ওদের নিয়ে ভেতরে যায়। ভেতরে সব অন্ধকার। তাই এক ধরনের গোল বল আছে যা হাতে কয়েকবার ঘষলে আলো বের হবে, আর এই আলোতে ওদের সহজে দেখা যাবে। তাই
তাই কয়েকটা বল এদিক ওদিক মারতে থাকে আর কাউকে দেখতেই গুলি করতে থাকে। এভাবে ভেতরে যতই যাচ্ছে ততই বিপদ বাড়ছে, কেননা এখানে অনেক রাস্তা, তার সাথে সুড়ঙ্গ তো আছেই। ওরা নিজেদের হোলোগ্রাম অন করে ভেতরে থাকা মানুষদের দেখে গুলি করতে থাকে, আর বেশি লোক হলে বোম মেরে দেয়। এভাবে 4 ঘন্টা পর ওরা অপারেশন শেষ করলো। ওখান থেকে বের হওয়ার সময় ওই অফিসারকে দরজা খুলে দিতে বলে। অফিসার দরজা খুলে দাও। অফিসারও দরজা খুলে দেয়। ওরা সবাই বের হয়ে আসে। আকাশের টিমের মধ্যে 2 জনের গুলি লেগেছে, তবে বেশি একটা সমস্যা হয়নি। রাত হয়ে যাওয়াতে ওরা ওখান থেকে অনেক দূরে তাঁবু বানিয়ে নেয়। ওখানে ওরা খাবার খেয়ে নেয়, এরপর পালাক্রমে ওরা ঘুমায়। কিছু লোক এখন ঘুমাবে, আবার ওরা উঠলে এরা ঘুমায়। এভাবে ওরা রাত কাটিয়ে দেয়। অপারেশন 2টা শেষ করতে করতে ওরা অনেক দুর্বল হয়ে যায়। তাই অফিসার বলেন, স্যার একটা কথা বলবো? কি কথা? তা না হয় বুঝলাম, কিন্তু আমাদের কাছে কয়দিনের খাবার আছে? স্যার এখনো 4 বেলা খাওয়ানোর জন্য খাবার আছে। এখন আজকের দিনে খেলে আর 1 বেলার খাবারই আমাদের কাছে থাকবে। তাহলে কোনো সমস্যা হবে না, তাই আজকের দিনটা এনজয় করো। হবে সাবধানে থাকবে। 2 জন অফিসার আহত হয়ে আছে, ওরাও তাহলে রেস্টে থাকবে, সাথে ভালোই হবে। স্যার তাহলে তো ভালোই হবে। তাহলে তোমরা রেস্ট নাও আর সাথে চারদিকে নজরে রাখবে। চিন্তা করবেন না স্যার। ওইদিকে ওরা ওই তাঁবুতে পালাক্রমে রেস্ট নিতে থাকে। অন্যদিকে ভার্সিটিতে এরাও নদী বসে আছে, সাথে কয়েকজন ছেলেকে র্যাগিং করছে। তখন এরা খেয়াল করে কয়েকদিন ধরে আকাশ আসছে না ভার্সিটি। ব্যাপারটা কি বলতো? কোন ব্যাপার? আরে ওই ছেলেটা তো ভার্সিটিতে আসছে না? মনে হয় ভয় পেয়ে আছে। মনে আছে ওই ছেলের কথা? কি মনে থাকবে? তুই দেখি সব ভুলে যাস। ওই আমি আবার কি ভুলে গেলাম? এই যে ওই ছেলেটা তো বললো কয়েকদিন আসবে না, এত তাড়াতাড়ি ভুলে গেলি? ও হ্যাঁ তাই তো, কিন্তু কোথায় যেতে পারে? আচ্ছা তুই ওই ছেলের ব্যাপারে এত ভাবছিস কেন? আমি তো এমনিই এমনিতে হলে তো ভালো। আমি ভেবেছি হয়তো ওই ছেলেটাকে না দেখে তোর খুব কষ্ট হচ্ছে। কষ্ট না ছাই, ওই ছেলে সবার সামনে আমাকে একবার যদি ওকে আমি পাই তাহলে বুঝিয়ে দিব। তাতে লাভ কি? তুই লোক ধরে ওকে পিটুনি খাওয়াতে পারছিস নি? কি করব? ওই ছেলে এই ফাইট কই থেকে শিখলো? আচ্ছা ওই ছেলেটা গ্রামে থাকলেও গ্রামের ছেলে বলে মনে হয় না। এখন তো আমার মনে হচ্ছে ওই ছেলেটার প্রতি তোর দরদ বেশি হচ্ছে। আমার কেন দরদ উঠতে যাবে? তুই যেভাবে বললি তাই আমি বলছিলাম আর কি। তোকে আর কিচ্ছু বলতে হবে না, তুই এখন চুপচাপ থাক। দেখি বাঁচা ধন কয়দিন না এসে থাকতে পারে। ওরা নিজেদের মধ্যে কথা বলে। এদিকে আকাশ বাকি অফিসাররা মিলে ওখানে থাকা নদীতে দেখো মাছ যা পাবে ওখানেই ওইগুলো পরিষ্কার করে নিয়ে আসবে। চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ কেন? এই যে আমাদের কিছুক্ষণের জন্য একটু আনন্দ করার সুযোগ করে দিয়েছেন। দেখো খারাপ মানুষদের মারা আমাদের পেশা হলেও আমরা তো একজন মানুষ। তবে এরপরে যেখানে হামলা করব ওই জায়গায় কিন্তু অনেক ভয়ানক, তাই সকলে ভালো করে খেয়ে শরীরটা ফিট করো, যাতে করে লড়াই করতে পারি। কিন্তু স্যার হেডকোয়ার্টার যদি জেনে যায়? চিন্তা করো না, আমি না জানালে ওনারা কেউ জানবেই না, আর এখানে কি হয়েছে না হয়েছে তা আমি দেখব, সাথে ওখানেও। তাই এখন তাড়াতাড়ি করো, দুপুরের খাবার খেয়ে আমরা এই মাছগুলো রান্নার ব্যবস্থা করো, এতে করে বিকালের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে স্যার। এরপর ওরা সবাই খাওয়া শুরু করলো। খাবার শেষ করে আকাশ হেডকোয়ার্টারে। স্যার কিছু সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা? স্যার আমাদের উপরে হেলিকপ্টারে করে আক্রমণ করতে এসেছিল, তাও আমাদের মতো একই রকম হেলিকপ্টার দিয়ে। তাই ওরা সবাই ভেবেছিল এটা আমাদের। পরে আমি অনেক ভেবেচিন্তে পাইলটকে দেখার চেষ্টা করি। অনেক সময় যাওয়ার পর পাইলটকে দেখতে পাই অন্য পোশাকে। আমার সন্দেহ হয় আমি ওই হেলিকপ্টার ধ্বংস করে দেই। গুড জব আকাশ, এরকম দক্ষতা থাকতে হবে। তা তোমরা পরবর্তী লক্ষ্যের কতটুকু গিয়েছো? আর তোমাদের ট্রেকিং অফ কেন? কিছু সমস্যা হয়েছিল সেজন্য। চিন্তা করবেন না, ঠিক আছি আমরা। কিন্তু স্যার ওখানকার কেউ আমাদের এখানে আসার খবর বাইরে লিক করে দিচ্ছে। কি বলছো কি আকাশ? ঠিক বলছি। কথাটা বলার সাথে সাথে কোথা থেকে যেন একটা গুলি চলার শব্দ যাচ্ছে। তাই ওরা সবাই অ্যালার্ট হয়ে। কি হয়েছে? গুলি কে চালাচ্ছে? দেখছেন স্যার, ট্র্যাকিং অন করতেই ওরা আমাদের লোকেশন পেয়ে গিয়েছে, তাই আমি ট্র্যাকিং অফ করলাম। আপনি ওই দিকটা দেখেন কে এসব লিক করছে। ওকে, নিজের খেয়াল রেখো। কথা বলে সিগন্যাল অফ। অফিসার তোমরা চারপাশে পজিশন নিয়ে নাও, আর আমি যতক্ষণ না বলবো কেউ নিজেদের ট্র্যাকিং অন করবে না। ওকে স্যার। এইদিকে ওরা জুতো ওই লোকগুলো এক এক করে ওরা মারছে। অনেকক্ষণ পার হয়ে ওরা সবাইকে মারতে সক্ষম হয়। এবার ওরা নিজেদের সব কিছু গুছিয়ে অন্য রাস্তা ধরে যেতে থাকে। তাই কিছু অফিসার আকাশকে বলে, স্যার আমরা অন্য রাস্তা ধরে কেন যাচ্ছি? কারণ ওরা আমাদের লোকেশন পেয়ে যাচ্ছে, তাই আমাদের অন্য রাস্তা ধরে যেতে হবে। ওকে স্যার। ওরা অন্য রাস্তা ধরে এগোবে। এভাবে সন্ধ্যা হয়ে যায়। ওরা নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে এসেছে। দেখো এই একটা মিশন আমাদের শেষ করতে হবে, তাও সবাইকে জীবিত থেকে। আমি চাই না এই লাস্ট অবস্থায় কাউকে হারাতে। আকাশের কথা শুনে অনেক অফিসার কেঁদে দেয়, তবুও ওরা সামনে যেতে। তোমরা যে 2 জন আহত হয়েছো তারা স্নাইপার দিয়ে নিজেদের পজিশন নিয়ে নাও, আর বাকি অফিসার আমার সাথে আসো।
আকাশ বাকি অফিসারকে নিয়ে চলে যায় ভেতরে। ওখানে যাচ্ছে একের পর এক লোককে মারছে। তবে অন্য দুই জায়গা থেকেও এই জায়গায় লোক অনেক কম, কেননা বাকি লোকদের তো ওরা বিকেলের মধ্যে মেরে ফেলেছে, তাই এখানে লোক নেই। ওরা ভেতরে যতই যাচ্ছে ততই রাস্তা পাচ্ছে। এক একে সবকিছু বোমের মাধ্যমে ধ্বংস করে দিচ্ছে। 2 ঘন্টা পর ওদের অপারেশন শেষ হল। ওদের কাছে যে পরিমাণ বোমা ছিল সবগুলো ওই আস্তানায় ফেলে দেয়, যাতে করে পুরো ধ্বংস হয়ে যায়। অপারেশন শেষ করে ওরা একজন আরেকজনের সাথে কোলাকুলি, কেননা এই অপারেশন শেষ করতে ওদের মধ্যে কাউকে মত। অপারেশন শেষ হলে ওরা এখান থেকে চলে আসতে থাকে। আস্তে আস্তে একটা নদীর ধারে আসে। এরপর আকাশ হেডকোয়ার্টারে কল দিয়ে লোকেশন শেয়ার করে। আর 3 ঘন্টা পর ওখানে হেলিকপ্টার আসে। ওরা সবাই ওখানে চলে যায় আর্মি ক্যাম্প। ওখানে আসলে সবাই ওদের স্যালুট দিতে। সত্যি আকাশ, তুমি অনেক বড় একটা কাজ করেছো। সত্যি আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত। কি যে বলেন না স্যার, এটা তো আমার কর্তব্য। কিন্তু স্যার, আপনি ওই লোকটাকে কি খুঁজে পেয়েছেন? কোন লোক? যে লোক আমাদের লোকেশন ওই দুশ্মনের কাছে দিচ্ছে। ওই বিষয়ে পরে দেখবো, এখন তোমরা রেস্ট নাও। কাল আকাশ তুমি আমার সাথে একা এসে দেখা করবে। ঠিক আছে স্যার। পরের দিন 11টার পর আকাশ বড় অফিসারের সাথে দেখা করে আসে। উনি আকাশকে প্রমোশন দেন। আকাশ এতদিন ছিল অফিসার, আর আজকে থেকে আকাশ একজন মেজর। সত্যি স্যার, আমি ভাবতেও পারিনি আপনি আমাকে মেজর পদে দিবেন। তুমি অনেক সাহসী ও বুদ্ধিমান। কিন্তু স্যার, আমি তো একা অপারেশন করিনি, ওদেরকে। ওদের সাহসিকতার পুরস্কার আর 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। সত্যি স্যার, অনেক ভালো একটা কাজ করেছেন। এখন চলো তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। এরপর উনি আকাশকে সবার সাথে পরিচয় করিয়ে দেন মেজর হিট, আর বাকি লোকেদেরও নিজেদের কাজ। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? স্যার, আমি গ্রামে একবার যেতে চাই। আচ্ছা যাও, তবে বেশি দেরি করবে না। 5-6 দিন ছুটি কাটাতে পারো। ধন্যবাদ স্যার। আকাশ ওই দিন বেরিয়ে পড়ে যাওয়ার জন্য, তাই বাস স্ট্যান্ডে এসে বসে আছে। কিছুক্ষণ পর ওখানে ইরা আকাশকে দেখ, তাই আকাশ আসে। তুই এখানে? আমারও তো একই প্রশ্ন। আগে বল, এতদিন কোথায় ছিল? কেন মিস করছিলে? তোর মতো কৃষকের ছেলেকে আমি মিস করব? হাসালি। কেন কৃষকের ছেলে বলে কি আমি মানুষ নই? মানুষ হলেও আমার কিছু যায় আসে না। যাক ভালো, তা তোমার কিছু বলার থাকলে বলো। মানে? আমি গ্রামে যাব, বাস ছেড়ে দিবে। আমি তো ভেবেছিলাম গ্রামের বাড়ি থেকে এসেছি, এখন দেখছি তার উল্টো। দেখুন আমি যাচ্ছি। এ কথা বলে আকাশ বাসে উঠে গিয়ে নিজের সিটে বসে পড়ে। অন্যদিকে ইরা ভাবে, এতদিন গ্রামে না থাকলে কোথায় থাকতে পারে ছেলেটা? আর ওর বডি এত ফিট থাকে কি করে? এইসব ভাবতে ভাবতে এরা গাড়িতে উঠে চলে আসে বাড়িতে। এদিকে আকাশ ভোরবেলায় নিজের গ্রামে চলে আসে। ওখানে এসে ওর বাবার সাথে দেখা। ওখানে আকাশ 4 দিন থাকার পর আকাশের বাবা ওকে বলে, আকাশ, আমিও ঢাকা গিয়ে তোর সাথে থাকবো। আব্বু, আমি তো ক্যাম্পের ভিতরে থাকি, ওখানে তো বাইরে লোক থাকতে পারবে না। তাছাড়া ওখানে আমরা এক রুমে একজন করে থাকি, তুমি তো ওখানে থাকতেও পারবে না। তাহলে তুই আলাদা বাসা ভাড়া নে। চিন্তা করো না আব্বু, আমি তো একা থাকি, তাই নেওয়া হয় না। তবে তুমি যদি আসতে চাও তাহলে আমি বাসা দেখবো। ঠিক আছে, তুই বাসা দেখ, আমি এখানকার সবকিছু গুছিয়ে নিই, তারপর আমিও চলে আসবো। ঠিক আছে, তাহলে আমি ওখানে গিয়ে দেখবো। আকাশ ওর বাবার থেকে বিদায় নিয়ে চলে আসে বাস স্ট্যান্ড। ওখানে 20 মিনিট অপেক্ষা করার পর বাস আসলে আকাশ ওখানে উঠে পড়ে। রাত ছিল, তাই আকাশ বসে পড়ে। ওর পাশের সিটে মেয়ে বসেছিল, যা চাঁদের আলোতে বোঝা যাচ্ছিল। গাড়ি চলতে 3 ঘন্টার গাড়ি কুমিল্লা এসে থামে খাবার খাবে। তাই আকাশ ভাবে, মেয়েটিকে ডাকি, নয়তো না খেয়ে থাকবে মেয়েটি। এই যে খাবেন না আপনি? এদিকে মেয়েটি কাঁধ ফেরাতে দেখলো ওর পাশে থাকা মেয়েটি হচ্ছে নদী। নদী আকাশকে দেখে চমকে উঠলো। আরে আপনি এখানে কেন? আমার তো সেম প্রশ্ন, আপনি এখানে কেন? আমি তো নানুর বাড়িতে গিয়েছি, আর আপনি নিশ্চয়ই বাড়িতে গিয়েছেন। হ্যাঁ, তাহলে চলুন, খেতে যেতে হবে। সময় কম, বুঝতেই তো পারছেন। হ্যাঁ চলুন। ওরা খাওয়া দাওয়া করার আগে নদী ওয়াশরুমে যায়। নদী ওয়াশরুমের ভেতরে চলে যায়। অন্যদিকে আকাশ বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর নদী আসলে ওরা দুজনই খেতে বসে একসাথে। খাওয়া শেষ করে ওরা বাইরে হয়ে গাড়িতে গিয়ে বসে। গাড়ি কিছুক্ষণ পর চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর ড্রাইভার গাড়ি ব্রেক করলো। এদিকে সবাই কারণ জানতে চায়। ওরা সামনে তাকিয়ে দেখে পুলিশ গাড়ি চেক করছে, কারণ কোনো একজন আসামি গাড়িতে করে পালাতে চাইছে। তাই পুলিশ গাড়ি চেকিং করার জন্য আসে। আপনারা সবাই নিজের মুখ দেখান। বাসের সব যাত্রী নিজেদের মুখ দেখায়। পুলিশ সব মুখ দেখে চলে যাবে, তখন একজন পুলিশ আকাশকে বলে, এই ছেলে, দাঁড়াও তুমি। আমাকে বলছেন? তোমাকে। পাশের মেয়েটিকে? আমরা একই ভার্সিটিতে পড়ি। ও ওর নানুর বাড়ি থেকে আসতেছে, আর আমি আমার বাড়ি থেকে। তা দুজনের কাছে ব্যাগ কেন? পালিয়ে যাওয়ার প্ল্যান না তো? বাড়ি থেকে ঢাকায় যাচ্ছি, ব্যাগ তো সাথে থাকবেই। ভালোই তো কথা বলতে শিখেছি। তোদের দুজনকেই পুলিশ স্টেশনে নিয়ে যাব, এরপর তোদের বাবা মা এসে ছাড়িয়ে নিয়ে যাবে। দেখুন, তার চেয়ে ভালো হবে আপনি ওর বাবা মায়ের সাথে কথা বলে ব্যাপারটা বুঝে দিন। বাহ, এখন তুই আমাদের আইন শিখাবি? শিখাতে তো হবেই। লেডি পুলিশ ছাড়া আপনি ওকে নিয়ে যেতে পারবেন না। ওকে না নিয়ে যেতে পারি, কিন্তু তোকে নিয়ে গিয়ে কি অবস্থা করব তা তুই নিজেও বুঝতে পারবি না। অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান। ওই, তুই আমার থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট চাচ্ছিস? আজকে তো তোকে। কথাটা বলে আকাশের কলার ধরে। এতে করে আকাশ ওই পুলিশকে ঘুষি দেয়, আর পুলিশ অফিসার অনেক দূরে গিয়ে পড়ে। এতে করে বাকি পুলিশরাও মারতে আসে।
আকাশ ওদেরও ইচ্ছে মতো মারতে। এদিকে আরেকজন পুলিশ কন্ট্রোল রুমে কল দিয়ে বলে এই লোকেশনে আরো পুলিশ পান। তাই আকাশ নদীকে বলে, নদী, আমার মোবাইলে প্রথমে একটা নাম্বার আছে, ওখানে কল দিয়ে শুধু বলবে হেল্প মি, ব্যাস এইটুকু বলবে, বাকিটা আমি দেখে নিব। এদিকে নদী কল দিয়ে জানিয়ে দেয়। অন্যদিকে ওই জায়গায় 3-4টা পুলিশের গাড়ি চলে আসে। পুলিশ আসার 3-4 মিনিট পর ওখানে কিছু কমান্ডো আসে। কমান্ডো এসে পুলিশদের আটকায়। এইসব দেখে নদী কিছুটা ঘাবড়ে। নদী, ঘাবড়ানোর কোনো কারণ নেই, এখন চলো, এরা আমাদের বাড়িতে দিয়ে আসবে। এদিকে নদী আকাশের সাথে কমান্ডো গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে পুলিশ অফিসার কিছুই বুঝতে পারলো না কি হলো একটু আগে। পুলিশ অফিসার অনেক রেগে আছে, কেননা আকাশ ওকে মেরেছে সেই জন্য। গাড়িতে ওরা কোনো কথা বলেনি। নদী যেখানে যাওয়ার কথা ওখানে ওকে নামিয়ে দিয়ে আকাশ ক্যাম্পে চলে আসে। আকাশ ওই ক্যাম্পে পৌঁছে দিয়ে কমান্ডোর গাড়ি চলে যায়। এদিকে পরের দিন আকাশ ওর বড় অফিসারের সাথে দেখা। তুমি এসেছো আকাশ? জি স্যার, বলুন এরপর কি করতে হবে? তোমাকে আরো একটা মিশনে যেতে হবে। আমার একটা কথা বলার ছিল। কি কথা বলো? স্যার, আমার পরীক্ষা আছে 15 দিন পর, তাই। বুঝতে পারছি, তবে এভাবে মিশন তোমার ভার্সিটিতে হবে। সত্যি স্যার? তাহলে তো অনেক ভালো হবে স্যার, পরীক্ষা দেওয়া হয়ে যাবে এই ফাঁকে। তাই তোমার যেহেতু ওই ভার্সিটিতে অ্যাডমিশন আছে, তাই নতুন করে আর নিতে হবে না। তাই তুমি মোটামুটি কিছুদিন সামলে না হয়ে যেতে পারবে। ঠিক আছে স্যার। তাহলে তুমি আসো। আকাশ চলে আসে। এইদিকে পরের দিন নদী ভার্সিটিতে আসে। তখন ইরার সাথে দেখা হয়। কিরে, কখন ফিরলি? এই তো রাতেই। আসতে অসুবিধা হয়নি তো? একটু হয়েছিল। কি সমস্যা? তেমন বড় সমস্যা না। ছোট হলেও বল। এদিকে আকাশ বলে দিয়েছে এই কথা যেন কেউ না জানে। নদী, হয়েছে কি, আসলে বাসে আমাকে কিছু ছেলে বিরক্ত করছিল। ও, এই ব্যাপার। এই জন্য তো তোকে বলতে চাইনি, ছোট বিষয় বলে। আচ্ছা চল, ক্লাসে যাব। আব্বু আজকে তাড়াতাড়ি যেতে বলেছে। কেন রে, কেউ কি দেখতে আসবে? আরে না, আমার পড়াশোনা শেষ না হলে আব্বু বিয়ে দিবে না আমাকে বলছে। যাক, তাহলে তো ভালোই। এখন তাহলে ক্লাসে চল। এইদিকে আকাশ চলে যায় বাসা। কিছুদিন খোঁজার পর আকাশ বাসা একটা খুঁজে পেল। 2 রুমের বাসা, সাথে ছোট ড্রয়িং রুম আর কিচেন। বাসা পেয়ে আকাশ ওর বাবা মাকে আসতে বলল। ওনারা পরের দিন রওনাতে ঢাকার। ওনারা তেমন পথ ঘাটছে, তাই ওনারা আর্মি ক্যাম্পে আসে। ওখানে আসাতে সিকিউরিটি ওনাদের ভেতরে ঢুকতে দিচ্ছিল না, কারণ এখানে আর্মি লোক ছাড়া বাইরের কেউ আসতে পারবে না। দেখুন, আমার ছেলে আমাদের এখানে আসতে বলেছে। দেখুন দেখুন, তাহলে আপনার ছেলের নাম বলুন, আর না হয় ওকে কল দিয়ে এখানে আসতে বলেন। আমার ছেলের নাম পারভেজ হোসেন আকাশ। ও, আপনার মেজর আকাশ স্যারের বাবা মা? আসুন, আপনারা এখানে বসেন, আমি স্যারকে কল দিয়ে আসতে বলছি। অফিসার আকাশকে কল দেয়। আকাশ কল পেয়ে চলে আসে গেটের কাছে। ওখানে আসাতে বাকি অফিসার আকাশকে সালাম দেয়। স্যার, আপনার বাবা মা এখানে। আকাশ ওনাদের কাছে গিয়ে সালাম। বাবা মা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। ওই গাড়িতে গিয়ে বসো, আমি তোমাদের বাসায় নিয়ে যাব। তুই তাড়াতাড়ি আসবি কিন্তু। হ্যাঁ মা, আসবো। এদিকে ওনারা গাড়িতে বসে। আকাশ অফিসারের সাথে কথা বলে ওর বাবা মাকে নিয়ে চলে আসে ক্যাম্পের কাছে একটা ফ্ল্যাটে। ওখানে 5 তলায় আকাশ একটা ফ্ল্যাট। আকাশ ওর বাবা মাকে নিয়ে উপরে চলে আসে, সাথে ওনাদের ভেতরে। বাবা মা, তোমরা এখন রেস্ট নাও, আর এই রুমে তোমরা থাকবে, ওই রুমে আমি থাকবো। তবে আমি মাঝে মাঝে আসবো, আর কোনো কিছুর প্রয়োজন হলে কল দিবে। এখানে সব কিছু আছে, কোনো কিছুর কমতি নেই, তাই কোনো টেনশন করো না। ঠিক আছে, সাবধানে যাবি তুই। এদিকে আকাশ চলে আসে। অন্যদিকে রাতের বেলায় আকাশ বের হয়ে পুরো শহরটা টহল দিতে। তখন পথের মধ্যে আকাশ ওই দিনের পুলিশ অফিসার, তাই ওনার কাছে যায়, কেননা ওই অফিসার আজকেও একটা ছেলের সাথে বাজে ব্যবহার করছে। আকাশ ওখানে গেলে পুলিশ অফিসার তাকে সালাম। আকাশের মুখ বাঁধা ছিল, তাই চেহারা দেখা। এখানে কি হচ্ছে? এই ছেলেটা কি দোষ করেছে? স্যার, এই ছেলেটা আমাদের দেখে ফালাতে চেয়েছিল, পরে ওর পিছে ধাওয়া করে ওকে ধরি আর পকেটে হেরোইন পাই। কি রে, কথাটা কি সত্যি? আকাশ ওই ছেলেটাকে জিজ্ঞেস করে জানতে পারে পুরোটাই মিথ্যা, কেননা ওই ছেলেটা ঘুষ দিচ্ছে না বলে তাকে এভাবে হয়রানি করা হচ্ছে। স্যার, এই ছেলেটা মিথ্যা বলছে। আমি বুঝতে পেরেছি। এই ছেলে, তুমি যাও। আকাশের কথায় ছেলেটা চলে যায়। অন্যদিকে আকাশ পুলিশ অফিসারের ডিটেলস নিয়ে যায়, কেননা এই অফিসার ভালো না, তাই আকাশ এর একটা ব্যবস্থা। তাই অফিসার আকাশকে বলল, স্যার, আপনি ওই ছেলেটির কথা বিশ্বাস করছেন কেন? হ্যাঁ, কারণ ওই অফিসার মোটেও ভালো না। তাই তুমি একটা কাজ করো, ডিসি অফিসারের সাথে কথা বলে এই অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করার ব্যবস্থা করো। আপনি যখন বলছেন, তাহলে আমি সকালে কথা বলবো। তাহলে এখন গাড়ি ক্যাম্পের দিকে নাও। গাড়ি ক্যাম্পের দিকে চলে যায়। এদিকে পরের দিন সকালে ডিসির সাথে কথা বলে ওই অফিসারের ডিটেলস নিয়ে নেয়, আর এও বলে যেন ওকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। কিছুক্ষণ পর বড় অফিসার আকাশ, তোমাকে ডেকেছি মিশনের ব্যাপারে বলার জন্য। তোমাকে আরো একটা মিশনে যেতে হবে। ঠিক আছে, তা না হয় গেলাম। তাহলে এখনই যাওয়ার প্রস্তুতি নাও। ওকে স্যার।
আকাশ কয়েকজন অফিসারকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ভার্সিটিতে ইরা বসে আছে নদীর, কেননা ওরা আজ ঘুরতে যাবে সেজন্য। এদিকে ওরা ঘুরতে বের হয়। অন্যদিকে আকাশ অফিসারদের নিয়ে বেরিয়ে ওরা একটা ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যায়। ওরা ওখানে পুরো জঙ্গলে সার্চ করবে। কিছু দূর যাওয়ার পর ওরা একটা জঙ্গলের ভেতর একটা কুঁড়ে ঘর দেখতে পায়। সেজন্য ওরা ওই কুঁড়ে ঘরকে চারপাশ দিয়ে ঘিরে নেয়। এবার আস্তে আস্তে সামনের দিকে এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর কয়েকজন লোক বেরিয়ে আসে ওই কুঁড়ে ঘর। এরপর ওরা মাইক্রোস্কোপ দিয়ে দেখে ওই লোকগুলোর হাতে একটা ওই ব্রিফকেসের ভেতরে একটা বোম রাখা আছে। তাই ওরা কিছুটা সাবধান হয়ে, কেননা এই জায়গায় ওই বোমটা ফাটলে 1 কিলোমিটার পর্যন্ত ক্ষতি হতে পারে। যা করতে হবে সাবধানের সাথে করবে, কোনো ভুল যেন না হয়। সবাই এক এক করে নিশানা লাগিয়ে ওদেরকে শুট করো। ওকে স্যার, তাই করছি। ওরা এক এক করে শুট করে ভেতরে গেলে সাথে ওই লোকটার হাত থেকে ব্রিফকেসটা নিয়ে নেয়, সাথে ওই অফিসারের কাছে দিয়ে দেয়। অন্যদিকে আকাশ ভেতরে যায়, ভেতরে গিয়ে কাউকে খুঁজে পায়নি, তাই ওর বড় অফিসারকে কল দেয়। স্যার, আমরা ব্রিফকেস তো পেয়ে গিয়েছি, কিন্তু তার সাথে 3 জন লোককেও পেয়েছি। কি বলো? ওখানে তো প্রায় 15 জন লোক থাকার কথা। ভালো করে খুঁজো, হয়তো কোথাও পেতেও পারো। ঠিক আছে স্যার, আমি চারপাশটা দেখছি। ওরা চারপাশে আরো তাকিয়ে, কেননা ওনার কথা অনুযায়ী ওরা দেখত। এদিকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসে। ওরা কোনো লোকের দেখাই পেল না। একটু হাত হতেই ওরা ঘরের ভেতর থেকে আলো আসছে, কেননা ওই ঘরের মাটির নিচ থেকে কয়েকজন লোক তা দেখে ওরা আশ্চর্য হয়ে যায়। কেন ওরা ঘরে কোনো গুপ্ত দরজা খোলার জন্য কোনো কিছু পায়নি। ওরা বেরিয়ে আসতে আকাশ ওদেরকে শুট করে ফেলে এবং ওদের মোবাইলের সাহায্যে আবারও দরজা খুলে 2 জন অফিসার বাইরে থাকে আর বাকি লোক ভেতরে গিয়ে ওরা অনেক খোঁজাখুঁজির পর দেখতে পেল ইরাও নদী। ওদের দেখে আকাশ কিছুটা অবাক হয়ে যায়। কি ব্যাপার, এরা এখানে কেন? স্যার, আপনি কি ওদের চিনেন? আগে এদের বাহিরে বের করে সেফ জায়গায় নিয়ে যাও, আমি ভিতরে আরো খুঁজে দেখি। ঠিক আছে স্যার। আকাশ ভেতরে গিয়ে অন্যদিকে বাকি অফিসার বের হয়ে যায়। অন্যদিকে যতই আকাশ ভেতরে যাচ্ছে ততই সব রহস্যময় হচ্ছে। ওখানে যা কিছু আছে সব আকাশ নিয়ে, তার বাইরে এখানে কিছু বোম। তাই আকাশ ওই বোমাগুলো বিভিন্ন জায়গায় সেট করে। ওই বোমাগুলো বেশি পাওয়ারফুল, তবে এই জায়গায় ধ্বংস করার জন্য ঠিক আছে। সবকিছু সেট করে আকাশ বের হয়ে রিমোট দিয়ে ব্লাস্ট করে দেয়। ওরা ওখান থেকে গাড়িতে এসে বসে। আপনারা কে, আর ওরা আপনাদের তুলে নিয়ে এসেছে কেন? জানি না আমরা। আপনাদের ঠিকানা দেন, আমাদের অফিসার আপনাদের পৌঁছে দিয়ে আসবে। ইরাও নদীর ঠিকানা দিলে ওদের বাড়িতে পৌঁছে দেয়। এদিকে ইরা বাড়িতে গেলে ওর বাবাকে দেখে, তাই ওর বাবাকে জোরে কান্না। কি হয়েছে তোর ইরা, এভাবে কান্না কেন করছিস? আব্বু, কতগুলো লোক আমাদের কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল জঙ্গলে। এরপর ওখান থেকে কয়েকজন আর্মি লোক আমাদের বাঁচায়। তার মানে তোকে আকাশই বাঁচিয়েছে? আব্বু, এই আকাশটা আবার কে? আকাশ হচ্ছে আর্মির মেজর, অনেক বুদ্ধিমান ছেলে, তার সাথে সবকিছুতেই এক্সপার্ট। আমি ওকে পাঠিয়েছি একটা ব্রিফকেস উদ্ধার করার জন্য, কিন্তু ও সহজে তার সাথে তাকেও উদ্ধার করে আনবে আমি ভাবতেও পারিনি। আমি কালকেই ওকে ধন্যবাদ জানাবো। না আব্বু, এমনটা করবে না। কেন মা, জানলে কি হবে? তাহলে তো ওই ছেলেটা জেনে যাবে আমি তোমার মেয়ে, কিন্তু ওদের কারোর চেহারাই তো আমি দেখতে পাইনি। দেখবি কি করে? ওরা হচ্ছে আর্মির স্পেশাল ফোর্স, ওদের চেহারা দেখা তো এত সোজা নয়। তা আব্বু, তুমি যে অফিসারের নাম বলছো ওর ছবি দেখাবে আমাকে? কি ব্যাপার বলতো, তুই কি ওই অফিসারকে পছন্দ করে ফেলেছিস নাকি? একটু এত সাহস ওই অফিসারের? ওর ছবি নেই, তবে চিন্তা করিস না, তুই ওকে অবশ্যই দেখতে পাবি। কি করে আব্বু? একটু অপেক্ষা কর, তাহলেই হবে। এদিকে আকাশ ক্যাম্পে ঢুকে সবকিছু চেঞ্জ করে নেয়। তার সাথে ভাবতে থাকে, এই মেয়েটিকে এখানে এনে ওদের কি লাভ হতে পারে বুঝতে পারছি না। পরের দিন সকালে আকাশ ওর বড় অফিসারের কাছে যায় এবং ওর ভার্সিটির মিশনে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আকাশ, তুমি এখন যে কয়েকদিন ওখানে থাকবে ততদিন তুমি ওই বাড়িতে আসা যাওয়া করবে, যাতে করে কেউ বুঝতে না পারে। ওকে স্যার, তাই হবে। আকাশ ওখান থেকে সবকিছু নিয়ে চলে আসে, কেননা এখানে আবার কবে আসবে তার ঠিক। তাই প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে ও বাড়িতে চলে আসে। ওখানে ওর বাবা মা তখন টিভি দেখছিল। আকাশকে দেখে ওনারা খুশি হন। আকাশ, তুই ভেতরে আয়। আর তোর সাথে এইগুলো কি এনেছিস? আম্মু, এইগুলো হাতিয়ার, এইগুলি দিয়ে অনেক কাজ করা বাকি আছে, তাই নিয়ে এসেছি। এখন আমাকে ভাত দাও, আমি ভাত খেয়ে ঘুমাবো। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়। আকাশ ফ্রেশ হয়ে আসলে খাবার খেয়ে শুয়ে পড়ে। রাতে ঘুম থেকে উঠে ওর বাবা মায়ের সাথে কথা বলতে বলতে ওনাদের ঘুম পেয়ে গেল। ওনারা নিজেদের রুমে চলে যায় আর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আকাশ বেরিয়ে পড়ে ভার্সিটিতে এসে, কেননা 5 দিন পর আকাশের ক্লাস। তাই এই কয়েকদিন ভালো করে ক্লাস করবে। মূলত আকাশের ছুটি হচ্ছে পরীক্ষার জন্য, শুধুমাত্র ভার্সিটি কি হচ্ছে না হচ্ছে তা দেখার জন্য আকাশকে বলেছে। ওই দিন আকাশ গেট দিয়ে ঢুক, সাথে চারপাশে তাকিয়ে থাকে, কেননা চারপাশে সবটা অনেক পাল্টে গেছে, তার সাথে পরিবেশটাও, কেননা এখন আগের চেয়ে বেশি ঝামেলা হয়। আকাশ ভেতরে ঢুকে ইরার সামনে। ওই, তুই এতদিন কই ছিলি? এই আমি তোর সিনিয়র, তাই একটু সম্মান দে, নয়তো কি করবি?
অনেক কিছু দেখতে পারবে। এখন সামনে থেকে সরো। না সরলে কি করবি? আগের মতো সবার সামনে কিস করব। তো সাহস তো কম না। সাহসের দেখেছেন কি? তুই জানিস আমি কে? তা জেনে আমি কি করব? আমি চাইলে তোকে সারা জীবন জেলের ভাত খাওয়াতে পারি। আমি চাইলে তোমাকে বউ হিসেবে। তোর সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। কেন হবে না? কারণ আমি একজনকে পছন্দ করি। কি? কে সে? তা তোকে কেন বলবো? এখন সামনের থেকে সরে দাঁড়া তো, ভালো লাগবে না। আমার দেরি হয়ে যাচ্ছে, ক্লাস আছে। তোমার সাথে পরে কথা বলবো। তোর সাথে কথা বলতে আমার বইয়ে গিয়েছে। আচ্ছা, একটা কথা বলবো। কি কথা? আমি কি দেখতে খারাপ? এরা আকাশের কথায় ভালো করে তাকিয়ে থাকে, দেখার পর বলে, কই না তো, দেখতে তো ভালোই লাগছে। বডি ফিটনেস কি খারাপ? না, তাও তো ঠিক আছে। হাইট? আমার থেকে 6-8 ইঞ্চি লম্বা আছেন। তাহলে আমাকে ভালোবাসতে তোমার ক্ষতি কি? কারণ আছে। কি কারণ তা একটু বলা যায়? কারণ হচ্ছে তুই 1 নাম্বারের বেকার, তার সাথে এখনো পড়াশোনাও শেষ করতে পারিস, তার উপর থাকিস গ্রামে, তার উপর কৃষকের ছেলে। তোকে বিয়ে করে কি আমি সারা জীবন ওই রোদে ধানে নিজের জীবনটা শেষ করব নাকি? এদিকে ইরার কথা শুনে আকাশ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। ইরা তো ঠিকই বলেছে। যদিও আমি বেকার নই, কিন্তু ইরা জানে আমি বেকার। তার উপর ও শহরের মেয়ে গ্রামে রোদে কাজ করতে পারবে না। তার উপর আমি পড়াশোনা করি, আর অথচ আমি এতদিন ধরে ওকে কি ভুলটাই না বুঝেছি। অনেক অনুতপ্ত হচ্ছে নিজের প্রতি আমার। ওই কি ভাবছিস? কিছু ভাবছি না, দেখি আমি কি করতে পারি। তোকে আর ভাবতে হবে না, আমি মনে মনে একজনকে ভালোবেসে ফেলেছি। কি? কাকে ভালোবাসো? তোকে কেন বলবো, সময় হলে তোর সাথে পরিচয় করিয়ে দিব। এখন তোর ক্লাসে যা। কথাটি বলে এরা ওখান থেকে চলে আসে। অন্যদিকে আকাশ ভাবতে থাকে, কি মেয়ে রে বাবা, আমি যে ওর সিনিয়র মনে হয় কথাটাও জানেই না। তার উপর কাকে ভালোবাসলো ও কিছুই তো বুঝতে পারলাম না। আকাশ চলে যায় ওর ক্লাসে। এদিকে ইরা ওর বাবার কাছে যায়। আব্বু, ও আব্বু, কি হয়েছে? একটা কথা বলার ছিল। কি কথা? তাড়াতাড়ি বল। আমার বিয়ে দিবে কবে? ইরার মুখে এমন কথা শুনে উনি তো চমকে উঠলেন। কি বলছিস কি তুই? তোর এখনো তো বিয়ে করার বয়সই তো হয়নি। কি বলছো তুমি? ঠিকই তো বলছি। তুমি জানো আমার প্রায় সব বান্ধবীর বিয়ে হয়ে গিয়েছে। সুমি, সেজুতি, রিয়া, টিনা, ওদের একটা করে বেবিও আছে। কি ঝামেলায় পড়লাম রে বাবা। আব্বু, বাবা না, মেয়ে হবে। তোকে কোন ছেলে বিয়ে করবে শুনি? চিন্তা কেন করছো? তার জন্য তো তোমার অফিসার আছেই। আমার অফিসার মানে? ও মা, কি যে বলো না। ওই রাতে যে অফিসার আমাকে বাঁচালো, আমি তো তার কথা বলছি। তা ওই ছেলে তোকে কেন বিয়ে করতে যাবে? কেন আব্বু, আমি কি দেখতে খারাপ নাকি বেশি মোটা? না রে মা, তা কেন হবে? কিন্তু ওই ছেলের কাজ কত রিস্ক, যদি কোনো একটা অপারেশনে গিয়ে আর। আব্বু, ওইভাবে বলো না তোমার হবু জামাইয়ের ব্যাপারে। তাহলে কি করে বলবো? তুমি ওকে রাজি করাবে, নয়তো ওকে চাকরি থেকে বের করে দিবে। ওই সময় আমি পারবো না। ও একজন মেজর। ওকে চাকরি থেকে বের করে দিতে গেলে কয়েকটা কারণ দেখাতে হবে। তারপর ওর উপর কেস করে ওকে চাকরি থেকে বের করে দেওয়া যাবে। তাও এইসব করতে 1 মাসের বেশি সময় লাগবে। কি বলছো কি আব্বু? তুমি ওই ছেলের সাথে আমার পরিচয় করিয়ে দাও, আমি ওই ছেলেকে যে করেই হোক রাজি করিয়ে নেব। কিন্তু ওই ছেলে তো এখন মিশনে আছে। হ্যাঁ, তোদের ভার্সিটিতেই ও আছে। তুই যদি খুঁজে বের করতে পারিস তাহলে বের করে নে। সত্যি আব্বু, ও আমাদের ভার্সিটিতে? তাহলে তুমি কোনো টেনশনই নিও না, তোমার জামাইকে আমি খুঁজে বের করবই। আচ্ছা, আমার লেট হচ্ছে, আমি গেলাম। ইরার বাবা চলে যান। অন্যদিকে আকাশ ক্লাস শেষ করে চলে আসে। এদিকে 3 দিন কেটে গেল। আকাশ 2 দিনের দিন পরীক্ষা দেবে, তাই ও একবার ওর বড় অফিসারের সাথে দেখা করার জন্য এসেছে। স্যার, আসবো কি? হ্যাঁ, ভিতরে আসো আকাশ। তো বলো, তোমার খবর কি? এই তো অনেক ভালো। এদিকে কি অবস্থা? এইদিকের অবস্থা ভালো হলেও আমার বাড়ির অবস্থা তেমন একটা ভালো না। কেন স্যার, কি হয়েছে বাড়িতে? আমার মেয়েটা বড় জেদি। কেন স্যার, কি করেছে? আমার মেয়ে নাকি তোমাকে বিয়ে করতে চায়। এই কথা শুনে আকাশের কাশি চলে আসে, তাই বড় অফিসার আকাশকে পানি খেতে দেয়। এই নাও, পানি খাও। আমার মেয়ের কথা শুনে আমারও এরকম অবস্থা হয়েছিল। উনি আমাকে কেন ভালোবাসতে যাবে? তা আমি জানি না। এখন তুমি রাজি হয়ে যাও আকাশ। তা তো সম্ভব না। কেন সম্ভব না? দেখো, আমার মেয়ের কোনো অংশে কম না। কথাটা তা না। তাহলে কি আকাশ, বলো। স্যার, আমি আমাদের ভার্সিটির একটা মেয়েকে ভালোবাসি, তাই আমি ওকে জীবনসাথী হিসেবে করতে চাই। কিন্তু ওই মেয়ে। ও এখনো কিছু জানায়নি। ও চাই আমি যেন চাকরি করি, তারপরও ভেবে দেখবে। তার মানে ও এখনো তোমার পরিচয় জানে না, তাই তো? না, আর আমি পড়াশোনা শেষ হলে ওকে সব সত্যিটা জানাবো। তাহলে আমার মেয়ের কি হবে? স্যার, আমি তা জানি না। কাল থেকে আমার পরীক্ষা শেষ হলে আমি মিশন শুরু করব। 10 দিন লাগবে শেষ হতে। বেস্ট অফ লাক আকাশ। ওইদিকে আকাশ চলে আসে ওর বাড়িতে। এদিকে বড় অফিসার ভাবছে বাসায় গিয়ে ওনার মেয়েকে কি জবাব দেবে, তাই উনি বাসায় আসে। বাসায় আসার পর ইরা জিজ্ঞেস করে, আব্বু, কথা কি হলো তোমার ওই বাহাদুর অফিসারের সাথে? হ্যাঁ, হয়েছে কথা। তো কি বলছে তোমার ওই অফিসার? নাকি একটা মেয়েকে ভালোবাসে আর ওই মেয়েটিকেই বিয়ে করতে চায়। কি
কি বলছো কি আব্বু? আমি তো বিয়ের আগে স্বামীহারা হয়ে গেলাম। সেটা আবার কেমন করে হয়? তুমি বুঝবে না। এখন ওই অফিসারের নাম্বার দাও, আমি নিচে ওর সাথে কথা বলবো। দেখ মা, উল্টোপাল্টা কোনো কথা কিন্তু বলবি না। বলবো না, এখন নাম্বারটা দাও আমাকে। এরা ওর আব্বুর থেকে নাম্বার নিয়ে কল দেয়। কিছুক্ষণ কল করার পর আকাশ কল রিসিভ করে। কে বলছেন? তার আগে এটা বলেন, ফোন ধরতে এত সময় কেন লাগে? আমার কালকে পরীক্ষা, তাই পড়তে বলছি। কিন্তু আপনি কে? এভাবে রেগে কেন গেলেন? ওই, তুই কোনো মেয়েকে ভালোবাসিস? আপনার মাথা ঠিক আছে তো? কি আজে বাজে কথা বলছেন? দেখুন, আমার পরীক্ষা, তাই আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না। কথাগুলো বলে আকাশ কল কেটে দেয় এবং ফোন সাইলেন্ট করে রাখে। এখন হয়তো আপনারা আকাশ আর ইরার প্রেম কাহিনী নিয়ে গুলিয়ে ফেলছেন, তাই তো? তাহলে আগে এর সমাধান আপনাদের খুলে বলি, নয়তো আপনারা গল্প বুঝতে পারবেন না। আকাশ যাকে ভালোবাসে সে হচ্ছে ইরা, কিন্তু ইরা যে ওর বড় অফিসারের মেয়ে তা এখনো আকাশ জানে না। সেজন্য আকাশ ওর বড় অফিসারের মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না। আর বাকি রইল ইরার ব্যাপারটা। ইরা আকাশকে ভালোবাসে না। ও কৃষক, বেকার আর পড়াশোনা করে বলে ইরা আকাশকে ভালোবাসে না। কিন্তু ইরা ভালোবাসে ওই ছেলেটাকে, যে ছেলে ইরাকে বাঁচিয়েছে জঙ্গলের ভেতর থেকে। আর ইরা ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তাই এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ওরা কিন্তু দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু এখন ওরা পরিচয় জানে না নিজেদের। কিন্তু যখন ওরা পরিচয় পাবে, তখন ওদের মধ্যে কেমন ভালো লাগা কাজ করবে তা আপনারা পরের পর্বে আশা করি জানতে পারবেন। তাই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরও কারো বুঝতে অসুবিধা হয়, কমেন্ট করবেন, তাকে অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে রিপ্লাইয়ের মাধ্যমে। আম্মু আব্বু, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, দোয়া করো আমাকে। দোয়া করি তুই অনেক ভালো রেজাল্ট করতে যেন পারিস। আমিও দোয়া করি আকাশ। তাহলে আমি যাই। আকাশ পরীক্ষা দিচ্ছে। 2 ঘন্টা পর আকাশের ফোন বেজে উঠলো। এতে করে পুরো রুমে সবাই আতঙ্কিত, কেননা মোবাইল নিয়ে ধরা খেলে সাথে সাথে তাকে পরীক্ষা থেকে বঞ্চিত করা হবে। তাই সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। কিন্তু আকাশের রিংটোন পরিচিত, তাই আকাশ নিজের সিট থেকে উঠে কল রিসিভ করে। জি স্যার, বলেন। তোমাকে পরীক্ষার সময় ডিস্টার্ব করাটা ঠিক হয়নি, কিন্তু তুমি যেখানে পরীক্ষা দিচ্ছ ওই ভার্সিটিতে বোম লাগানো আছে। তাই ওই ভার্সিটির যে রুমে পরীক্ষা হচ্ছে ওই সবগুলো রুম ডেঞ্জার হয়ে আছে। কি বলছেন কি স্যার? হ্যাঁ, ঠিকই বলছি। তাই তুমি বাকি ছাত্রছাত্রীদের তাড়াতাড়ি ভার্সিটিতে খালি করতে বলো। আপনি প্রিন্সিপাল স্যারকে জানিয়েছেন? জানিয়েছি, উনি বাকি রুম খালি করতে আসতেছে। মাইকে বলতে পারছে না কারণ পরীক্ষার জন্য সবগুলো মাইক বন্ধ। তাই তাড়াতাড়ি করো। আকাশ কল কেটে দিয়ে গার্ডকে গিয়ে কথাটা বলে। গার্ড বেল বাজিয়ে সবাইকে তাড়াতাড়ি বলে রুম ফাঁকা করে এক্ষুনি ভার্সিটিতে খালি করতে হবে। ছাত্রছাত্রীরা কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে যায়। অন্যদিকে ওখানে বোম স্কোয়াড এসে বোম খুঁজতে থাকে। আর অন্যদিকে আকাশ কন্ট্রোল রুমে গিয়ে সিসিটিভি দেখতে থাকে। কি কাজটা করতে পারে, কারণ দিনের বেলায় বোম লাগানো সম্ভব না। তাই রাতের ভিডিওগুলো দেখতে থাকে, কিন্তু কোনো রকমের কিছুই পেল না। এদিকে পুরো ভার্সিটি থেকে 10টি টাইম বোম উদ্ধার করা হয়। আর্মির লোক এসে বোমগুলো নিয়ে যায়, সাথে বোমগুলো ডিফিউজ করে দেওয়া হয়। ওই দিন সবাই আকাশকে বাহবা দিচ্ছিল, কেননা বোমগুলো 30 মিনিটের মধ্যে ফাটার কথা ছিল, পরীক্ষা শেষ হওয়ার আগে। আকাশ ওই দিন পরীক্ষা দিয়ে চলে আসে। ওই দিন রাতে আবারও ইরার কল দেয়। কেমন আছো বেবি? সরি, আমার নাম বেবি নয়, বুঝলেন? উফ, আমি তো একটু আদর করে বলছি। আচ্ছা, আমরা কি দেখা করতে পারি? কখনো না। কেন? কেন স্যার, আপনাকে কিছু বলেনি? বলেছে তো, কিন্তু তুমি আমার সাথে একবার দেখা করো। দেখুন, কালকে তাহলে সময় পাবো। কোথায় আসতে হবে বলেন? সত্যি আসবেন? তাহলে কফি শপে চলে আসবেন। ঠিক আছে। এদিকে পরের দিন ইরা অনেক সেজে চলে আসে কফি শপে। ওখানে আকাশও আসে। আকাশ ওখানে এসে ইরাকে দেখতে পায়, তাই ইরার সামনে গিয়ে বসে। কি ব্যাপার, আজকে এত সুন্দর করে সেজে এসেছো? কি ব্যাপার বলো তো? ওই, তা কি তোকে বলতে হবে? আমাকে কেন বলবে? তা কার জন্য এসেছো গো? ওই, আমি আমার হবু বরের সাথে মিট করতে এসেছি, কিন্তু তুই এখানে কেন এসেছিস? আমি তো তোমাকে দেখে এখানে এসেছি। হে খোদা, এই ছেলের মাথায় একটু বুদ্ধি দাও। এই যে 2 হাত তুলে কি চাইছো? তুই কখন বিদায় হবি এখান থেকে? ও যদি তোকে দেখে তাহলে কি না কি ভাববে আমার সম্পর্কে। ভাবলে ভাবুক, আমি তো তোমাকে অন্য কারো হতে দিব না। এদিকে ইরা ফোন বের করে কল দিতে থাকে, কিন্তু কেউ কল রিসিভ করছে না। তাই ইরা অনেক বিরক্ত হচ্ছে। দেখলে তো, যাকে কল দিচ্ছ সে কিন্তু মনে হয় না আসবে এখানে। তোর জন্য হয়তো চলে গিয়েছে। আমার জন্য? তোর জন্য। এরা চলে গেল। এদিকে আকাশ ফোন বের করে দেখে ওই মেয়েটার কতগুলো কল। তাই আকাশ রিপ্লাই দেয় কল দিয়ে। এই যে, কোথায় আপনি? আপনি একটা কথাও বলবেন না। আপনার জন্য কতটা সময় আমি এখানে বসেছিলাম, তার উপর কলও দিলাম। আসলে মোবাইল তো সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। এখন কোথায় আছেন? আমি চলে যাচ্ছি। কি বলছেন, দেখা করবেন না? আমি তো সে কখন থেকে বসে আছি। আজকে আর পারবো না। এইদিকে ইরা চলে যায়। অন্যদিকে আকাশ বাসায় চলে আসে। পরের দিন আকাশ পরীক্ষা দিতে যায়। এদিকে আকাশের পরীক্ষা শেষ হয়ে যায়। তার পরের দিন কয়েকদিন পর আকাশ ভার্সিটিতে আসে। তা তোমার হবু বরের সাথে দেখা কি হলো?
না, তোর জন্য আমি দেখা করতে পারিনি। আমি কি করলাম? কারণ ওই দিন তুই আমার মুডটাই নষ্ট করে দিলি। আমার ওকে খুঁজতে হবে। এদিকে 15 দিন কেটে যায়। ইরা এখনো আকাশের সাথে দেখা করতে পারেনি। এদিকে ইরার বাবা ইরাকে বলে, তা ওর সাথে কি তোর দেখা হলো? না আব্বু, কেন মা, ও কি দেখা করতে চাইনি? সে তো দেখা করতেই চায় না। আমি ওই ছেলেকে আর দেখবই না। তুমি ওর সাথে আমার বিয়ে দিয়ে দিবে, তাও 10 দিনের মধ্যে। কি বলছিস মা? ও যদি রাজি? তুমি 10 দিনের মধ্যে যদি বিয়ে দিতে না পারো তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিব। কি বলছিস মা? এমনটা করিস না, আমি দেখছি। মনে রাখবে 10 দিন। এদিকে ইরার আব্বু আকাশকে অফিসে আসতে বলে। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুমি আমাকে বাঁচাও। স্যার আপনার কি হয়েছে? আমার না, আমার মেয়ের। কি হয়েছে ওনার? ও বলেছে তোমার সাথে যদি ওর বিয়ে না দিতে পারি তাহলে নাকি ও গলায় দড়ি দিবে। কি বলছেন স্যার? হ্যাঁ, ঠিক বলেছি। এখন প্লিজ আমাকে বাঁচাও, নয়তো আমার মেয়ের কি হবে? এখন কি করব স্যার? একদিকে আমার ভালোবাসা। দেখো, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসেন। সে তো আমি বেকার বলে। আমি ওকে কালকেই বলবো, যদি এরপরও রাজি হয় তাহলে আমি ওকে বিয়ে করব। আর যদি রাজি না হয় তাহলে? আপনার মেয়েকে না হয় করব। ঠিক আছে, তাই করো। এদিকে আকাশ চলে আসে। অন্যদিকে আজকের সব কথা ইরার আব্বু ইরাকে জানায়। বাবা দোয়া করি ওই মেয়ে যেন রাজি না হয়। তুইও পারিস বটে। পরের দিন সকালে আকাশ চলে আসে ভার্সিটিতে। ওখানে ইরাকে দেখতে পায়, তাই ইরার সামনে যায়। তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? তুমি তো বলেছিলে আমি চাকরি ফেলে আমাকে ভালোবাসবে, আর আমার পরিবার 2 মাস হলো ঢাকায় থাকে, ওখানে প্লেট নিয়েছি। এখন তোমার কি বলার আছে বলো। সত্যি কথা বলতে আমি তখন তোমাকে এই কারণেই ভালোবাসি। কারণটা হচ্ছে তুমি বেকার ছিলে, তারপর আমি গ্রামে থাকতে পারবো না। এখন তোমার সবকিছু ঠিক হয়েছে, চাকরিও আছে, বাবা মাও আছে, কিন্তু আমি নেই। মানে হলো আমি তো একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। তুমি এখনো যাকে দেখোনি তাকে বিয়ে করে নিবে? হ্যাঁ, কারণ ওই ছেলে আমাকে বাঁচিয়েছে তাই। আর তুমি চাকরি করলেও আমার কিছু করার নেই। এদিকে আকাশ কোনো কথা না বলে চলে আসে। অন্যদিকে আকাশ বাসায় আসে। ওখানে এসে বড় অফিসারকে কল দিয়ে জানিয়ে দেয়। তবে তার সাথে এটাও বলে আকাশের ছবি যেন ইরাকে না দেওয়া হয়। এদিকে ইরার বাবা তাই করলো। 7 দিন পর ওদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। তাই শপিং করার জন্য আকাশ ওর বাবা মাকে নিয়ে চলে আসে। অন্যদিকে ইরাও ওর বাবাকে নিয়ে আসে। কিছুক্ষণ থেকে ইরার বাবা চলে যায়। ওরা যে যার মতো করে শপিং করছে। অন্যদিকে আকাশ তখন ইরাকে দেখতে পায়। আরে তুমি এখানে? কিন্তু তুমি কি করতে এলে? আমার বিয়ে ঠিক হয়েছে, তাই বিয়ের কেনাকাটা করতে এসেছি। কংগ্রেচুলেশন। কয় তারিখে? 23 তারিখে। তা তোমার? আমারও সেম 23 তারিখে। তবে ভালোই হয়েছে, তুমি বিয়ে করে সুখী থাকো। আর আমি তো অনেক খুশি। কেন? কারণ আমি যাকে ভালোবাসি তার সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। কংগ্রেচুলেশনস। সত্যি তোমাকে যে ছেলে বিয়ে করবে সে অনেক লাকি হবে। জানি না কতটা লাকি হবে, তবে তুমিও অনেক ভালো। কিন্তু কি করব বলো, তুমি চাকরির কথা আগে বলনি। কারণ আমার বাবা একজন বেকার ছেলের হাতে তো আমাকে তুলে দেবে না, বুঝতেই তো পারছো। আচ্ছা, একটা রিকোয়েস্ট করব, যদি রাখতে। কি বলো? আমার সাথে যার বিয়ে হবে, যদি তুমি ওর জন্য শাড়ি পছন্দ করে দিতে তাহলে। আমার সব কেনা শেষ, আব্বুর নিচে নিয়ে গিয়েছে সবকিছু। তাহলে চলো, তোমার বউয়ের সবকিছু কিনে দিচ্ছি। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দিতে হবে না, চলো। এরপর যা যা লাগে ইরা ওর পছন্দ অনুযায়ী কিনে দিতে। সবকিছু কেনা হয়ে গেলে ইরা চলে যায়। অন্যদিকে আকাশও ওইগুলো নিয়ে চলে আসে বাসায়। এদিকে বিয়ের দিন প্রায় চলে আসে। পুরো বাড়িটা সাজানো হলো। তার সাথে ইরার আব্বু কিছু অফিসারকেও দাওয়াত করলো। এদিকে বিয়ের দিন এগোতে লাগলো। অন্যদিকে আকাশ ইরাকে হারানোর ভয়ে মনমরা হয়ে বসে থাকে। তখন আকাশের আব্বু আম্মু আসে। কি হয়েছে আকাশ, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? না, এমনিতেই বসে আছি। তোর বিয়ে আর তোর এই অবস্থা? তোমরা তো জানো আমি যে মেয়েকে বিয়ে করতে চেয়েছি ও তো আমাকে ভালোবাসে না, আর যাকে আমি ভালোই বাসি না তাকে আমার এখন বিয়ে করতে হচ্ছে। কি করবি বল? ওই মেয়ের জন্য তো তুই তোর জীবনটা নষ্ট করতে পারিস না। হ্যাঁ আম্মু, তাই রাজি হয়ে গেলাম। আমি ইরাকে না পেয়ে যে কষ্ট পেয়েছি, তাই আমি চাই না বড় স্যারের মেয়েটাও সেই কষ্ট পাক। তাহলে এভাবে মন মরা হয়ে থাকিস না। ঠিক আছে, থাকবো না। কালকে তো যেতে হবে ওদের বাড়িতে। আমি বউয়ের জন্য কেনা সবকিছু পাঠিয়ে দিয়েছি, যাতে করে কাল কোনো সমস্যা না হয়। এখন তাহলে ঘরে আয়। চলো। পরের দিন আকাশ গাড়ি নিয়ে কমিউনিটি সেন্টারে আসে। কেননা শহরে বেশিরভাগই বিয়ে কমিউনিটি সেন্টারেই হয়ে থাকে। এদিকে আকাশকে একটা জায়গায় বসানো হলো আর ইরাকে অন্য আরেকটা জায়গায়। ওরা এখানে বসে আছে, কিন্তু কেউ কারো মুখটা এখনো দেখেনি। কিছুক্ষণ পর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। এরই মধ্যে ইরা আকাশকে দেখে ফেলে, তাই কাজী সাহেবকে বলল, আমি ওই ছেলেকে বিয়ে করব না। কেন রে মা, কি হয়েছে? আব্বু, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? আমি তুই যা বলেছিস তাই তো করলাম। তোমাকে আমি বলেছি যে অফিসার আমাকে বাঁচিয়েছে তাকে বিয়ে করব, কিন্তু তুমি তাকে না এনে অন্য একজনকে নিয়ে আসলে। ওই রাতে তোকে ওই অফিসারই বাঁচিয়েছিল। কি বলছো কি আব্বু? আমি ঠিকই বলছি, এই তোকে ওই দিন বাঁচিয়েছি। ওইদিকে আকাশও ইরাকে দেখে ফেললো।
আর অবাক হলো, কেননা আকাশ যাকে ভালোবাসে তাকে নিজের জীবন সাথী করে পাবে, সেজন্য অনেক খুশি। কিন্তু ইরা ওর আব্বুর সাথে কথা বলছে দেখে আকাশ ওখানে আসে। কি হয়েছে স্যার? দেখ না আকাশ, এরা কিছুতেই মানতে চাইছে না তুমি ওকে বাঁচিয়েছো। কি বললে তোমার বিশ্বাস হবে যে ওই অফিসার তোমাকে বাঁচিয়েছিল? বেশি কিছু না, ওই রাতে কি কি হয়েছিল তা ওকে বলতে বলো, তাহলেই বিশ্বাস করব। ওকে, কোনো ব্যাপার না। এরপর আকাশ ওই রাতে ইরার সাথে দেখা হওয়ার পর থেকে বাড়িতে পৌঁছানো অব্দি সবকিছু বলতে থাকে ইরাকে। ইরা সবটা শুনে বুঝতে পারে ইরা যাকে খুঁজছে সে আসলে আকাশ, তাই সবার সামনে আকাশকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ টু। তোমার ওই দিনের প্রপোজ আজকে একসেপ্ট